হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন ভরতপুর ১ নম্বর ব্লকের জজান গ্রাম থেকে লোকনাথ মণ্ডল। লোকনাথ দা, নমস্কার আপনাকে। নমস্কার। লোকনাথ দার চাষবাসী তো চাষবাসী আমার নেশা না পেশা? জীবিকা সবটাই চাষবাসের ওপরই, মানে সংসারটা পুরোপুরি চাষবাসের ওপরই নির্ভর। হ্যাঁ, চাষবাসের ওপরই নির্ভর। আপনার গরু আছে, মানে আচ্ছা, দুধের ব্যবস্থাও খাইতে আছে, কিন্তু টোটালটা চাষের উপরে। কটা গরু? 3টে আছে। তিনটে। দুধ দিচ্ছে কটায়? না, এখন আপনার বর্তমানে দুধ এই বৈশাখ মাসে, সে একদম জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, মানে প্রথমের দিকে একটা বাচ্চা দেবে। একটা আপনার 6 মাস মানে গর্ভবতী বলা যায়, আর একটা বাচ্চা ছোট আর কি, ছোট আছে। তার মানে আর দুটো বাচ্চা দিতে পারে? দুটো বাচ্চা দেবে, মানে এই মাসেই একটা শেষ করে দেবে, মানে বৈশাখ মাসের শেষ কি জ্যৈষ্ঠ মাসের প্রথম, এরকম টাইমে একটা বাচ্চা দিবে। আর আপনার একটা 6 মাস হলো গায়ে ভরা আছে, মানে বাচ্চা আছে। আর একটা ওর থেকে ছোট, মানে ওই যেটা আপনার একটা 1 বছর 12 মাস। এখন তো অনেকেই গরু পোষাটা বন্ধ করে দিয়েছে, তো আপনি আবার গরু পুষতে গেলেন কেন? কারণ গরু পোষা হলো গিয়ে চাষবাস থাকলে পরে, জমি জায়গা থাকলে আপনার যেটা জৈব সার, যেটা গরুটা অতি অবশ্যই দরকার। এবং তো দুধেরও একটা ধরুন প্রফিট আছে, না থাকা যে নাই তা নয়। দুধ খান এবং বিক্রিও তো করেন? খাওয়া হয়, বিক্রি করাও যায়। এবং গরুর গোবরটা জমিতে ব্যবহার করা, জৈব সার হিসাবে, মানে সেই উদ্দেশ্য নিয়েই গরু পোষা। তাই তার মানে এটা আমরা বলতে পারি যে আপনি জমিতে জৈব সার ব্যবহার করেন? হ্যাঁ, জৈব সার তো দিতেই হবে, না দিলে আপনার রাসায়নিক সারের কাজ, মানে কিছুদিন পরে জমি হয়তো জ্বলে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, চলছে জমি নষ্ট হয়ে যাবে। তো জৈব সারটা কখন কখন কিভাবে ব্যবহার করেন? আপনার জৈব সারটা ধরুন প্রতিটা ফসলের আগেই দেওয়া হয় জমিতে, কারণ চাষের আগে। তার কারণ হলো জৈব সার ধরুন এই যে বর্ষায় যেটা ধান চাষ হবে আপনার, সেটা ধরুন এবারটি এই যে বৃষ্টি পড়ছে, মানে ট্রাক্টর হয়তো ঠিকঠাক ঢুকছে না বলে তো যাওয়া হচ্ছে না, এই যে একটুকু আপনার মানে খরা হয়ে যাবে, আর এই যা সার আছে আপনার, তো প্রতিটি জমিতে পড়ে যাবে। ট্রাক্টরে করে বই নিয়ে গেছে, যদি নিজের নাও হয়, আবার ঘোষদের বাড়িতে অনেক সময় কিনে নিয়েও গোবরটা দেওয়া হয় জমিতে, জৈব সার যেটা মানে গোবর যেটা বলছে, ওটা আমার নিজের যদি না সব জমিতে পড়ে। তার মানে প্রত্যেকটা চাষের আগে কিছু না কিছু জৈব সার ব্যবহার করেন? জমিতে কিছুটা তো পড়েই আর কি। আর বাড়িতে কি এমনি কোনো সার তৈরি করেন, কম্পোস্ট সার বা? না, এরকম কোনো সার, মানে যেহেতু আমার মানে ধরুন ওই গরুর মানে যেটা লাদ বলছে, মানে গোবর বা খড় পচা, যেটা খড়টা মানে কাটতে গিয়ে গরুকে খাবার দেওয়ার সময় যেটা আপনার উদ্ভিদ হয় বা ছাঁটছুট যেটা বাদ যায়, সেটা আপনার ওই ওতেই পড়ে। এবং আমাদের এমনকি মানে রান্নাটাও ঘুঁটে জালে হয়, মানে এটা সবটাই ওই এক জায়গাতে জমা হয়ে তারপর আপনার ওটা ধরুন সারে পরিণত হয়ে যাচ্ছে। সেটা আপনি জমির চাষের আগে বলছেন? হ্যাঁ, জমির চাষের আগে মানে জৈব সারটাকে ব্যবহার করছেন, দিয়ে তারপরে ফসলে চলে যান। তারপরে ফসলে। তো জমি কতটা আছে আপনার? জমি আমার ধরুন 8 বিঘে মতো আছে। 8 বিঘে? 8 বিঘে। তো সারা বছর ধরে কি কি চাষ করেন? এখন বর্তমানে ধরুন ভেন্ডি আছে, মুগ কলাই আছে, আপনার আয়ার কাটকে আছে, মানে কালো কলাই আছে, কিছুটা বেগুন আছে, কচু আছে, অল্প সামান্য ওল চাষও আছে, মানে সবই আছে, অল্প অল্প করে আছে। আচ্ছা, এইগুলোর মানে উঠবে কখন? আপনার এগুলা ধরুন কচু ধরুন আপনার মোটামুটি একদম বর্ষা পেরিয়ে ধরুন মানে কার্তিক মাসেও তোলা যেতে পারে কচুটা, মানে ওর লং টাইম। এবং ধরুন আশ্বিন মাসেও উঠে যায়
মানে যদি মনে করি আমি পাকিয়ে তুলবো তাহলে কার্তিক মাস, যদি আমি আগাম তুলব মনে করি ভাদ্র আশ্বিন মাসে, ভাদ্র মাসে কিছুটা উঠবে, আশ্বিন মাসে কিছুটা উঠে যাবে, আর পরে যেটা বিচন টিচন রাখবো পাকাবো সেটা আমরা কার্তিক মাসে তুলবো। আচ্ছা, কচুটা গেল। এখন ভেন্ডি বর্তমানে ধরুন কিছুটা প্রায় 10 কাঠা মতো জমির ভেন্ডি উঠছে, আবার 5 থেকে 7 কাঠা হবে। মানে কে বলে ফুল জ্বালিয়ে দেখা দেবে কি দেখা দিয়েছে দু একটা, এরকম আছে। এবারে ধরুন ভেন্ডি যদি বাজারটা ভালো হয় তাহলে ধরুন এটাতে ধান চাষ করবো না, আর ডাঙা জমিতে লাগানো আছে। আর যদি ধরুন আপনার বাজার ভালো যাচ্ছে না, একদম রেট নিচের দিকে, তাহলে ধরুন ভেঙে তখন হাইলিং ধান পুঁতে দেওয়া হবে। কলায় উঠছে, মুগ কলায় বা কাঁচা কালো যেটা কাটকে বলা আর কি, কালো কলায় এটাও আপনার উঠছে। তো এই যে চাষবাস করছেন, এই চাষবাস করতে তো আপনাকে সার প্রয়োগ করতে হয়। মানে সার মানে প্রথমে আপনি চাষের সময় জৈব সার ব্যবহার করছেন, আর এমনি ফসলের সময় আপনাকে রাসায়নিক সার ব্যবহার করছেন। রাসায়নিক সার ব্যবহারটা আমি মানে খুব কম অল্পর দিকেই করি বলা চলে, অল্পর দিকেই করেন। অল্পর দিকেই করি। তো এই যে সারটা ব্যবহার করছেন, রাসায়নিক সারটা ব্যবহার করছেন, এটা কি জমির মাটি পরীক্ষার মাধ্যমে করছেন না এমনি অভিজ্ঞতা থেকে আপনি করছেন? সত্যি কথা বলতে গেলে কি মানে অভিজ্ঞতা থেকে করা যাচ্ছে, এবং জমি যদি মাটি এখন যতক্ষণ পর্যন্ত লবণাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানে যেই জমিতে আমার ফসলটা আসবে না তখন তুমি মাটি পরীক্ষা করব। কিন্তু যেহেতু এখন ফসল তো ঠিকঠাক হচ্ছে, অতএব যে আমার অনেক সময় কি হয় জমিতে যদি ধরুন মাটি খারাপ হলে পরে কচুতে যেমন পচার ধরে, যেটাকে মানে এমনি বাংলা ভাষাতে বা প্রবাদ বাক্য যেটা চাষিরা বলে যে মানে কি বলে একটা কি বলুন তো লাহাস টাইপের বলে, কিন্তু ওটা তা নয়, ও যেন পচাটি ধরুন। হ্যাঁ, এবারে এই সেই কচু টচুতে গেলা এই যখন জমির ক্ষমতা কমে যায়, মানে মাটির কোনো মানে বিষক্রিয়া তৈরি হয়, তখন কিন্তু এইসব জিনিসগুলো হয়। যেহেতু এখন কিন্তু আমার জমিতে এইসব কিছু এখন কোনো জমিতেই এরকম পরিস্থিতি আসে, কারণ যেহেতু আমি জৈব সারটা ব্যবহার সামান্য ব্যবহার করছি বলে কিন্তু জমিটা ঠিক আছে। যদি আমি জৈব সার না দিয়ে একদম টোটালটা রাসায়নিক সারই উপরেই নির্ভর করতাম তাহলে কিন্তু এইগুলো আপনার শুরু হয়ে যেত। অনেকের আমাদের গ্রামে অনেকের জমিতে প্রচুর প্রচুর লাগানোর পরে প্রায় 12 নষ্ট হয়, একদম পাই না, একদম পচার ধরে, এবং তো মানুষজন নেবেই না। তাহলে 12 গত বছরে একজনের প্রায় 15 কাঠা জমিতে আপনার প্রায় ও খুব বেশি হলে পরে মন 3 কচু হয়েছিল, আর বাদবাকি সব ফেলতে হয়েছিল। এটা মাটির দোষ, মাটির দোষ মানে মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। তো জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্যটা অনেকটাই ভালো থাকে। ঠিক। আর যে সার ব্যবহার করেন কি কি সার ব্যবহার করেন? রাসায়নিক সারের মধ্যে ধরুন মানে আমাদের সাইডে বা আমরা 10-26টা বেশি ব্যবহার করি। 10-26টা বেশি ব্যবহার করেন। আর ধানের ক্ষেত্রে ধরুন পটাশ, ঠিক আছে, বা 10-26 সালফেট, এগুলো সবই অল্প অল্প ব্যবহার করি, কিন্তু বাদ বাকিটা আমরা 10-26টাই বেশি জোর দিই। তো এবছর কিছুটা গম লাগিয়েছিলাম আপনার ডিএপি দিয়ে, কিন্তু এমন কিছু আমি ডেভেলপ বুঝলাম না যে 10-26 থেকে ডিএপি। গম কি কেটে ফেলেছেন নাকি? হ্যাঁ, গম কাটা হয়ে গেছে। কেমন ফলন হলো? গমের ফলন আমার মানে খুব একটা ভালো হয়নি বলে চলে, কারণ হলো মানে অনেকটা দূরে আর কি জলের ব্যবস্থা ছিল, সেচটা ঠিকঠাকভাবে দেওয়া যায়নি। সেই হিসাবে ধরুন আপনার ওই 7 কাঠা জমি গম ছিল আমার, কারণ গম চাষটা আমাদের সাইডে তো বছর অফই ছিল, এই গতবার থেকে বা তার আগেবার থেকে শুরু হয়েছে। তো 7 কাঠা জমিতে ছিল আপনার ওই মানে একদম হয়নি বলেই চলে, আপনার ধরুন 2টো সেচ দেওয়া হয়েছিল, কারণ গমে এমনিতে 3 থেকে 4টে সেচ দিতেই হয়, 3টে তো মিনিমাম দিতেই হবে। তো যাই হোক, তার সেইবার 2টো হয়েছিল। সেই হিসাবে আপনার গম আপনার ওই খুব বেশি হলে পরে 1 কুইন্টালের একটু উপর হয়েছে 7 কাঠাতে, কিন্তু ফলন খুব একটা ভালো হয়নি। তো ওই জলের অভাবের জন্য, জলের জন্য এই গমটা আমি মার খেলাম। এমনি গমের তাছাড়া চারা ঠিকই ছিল, মানে প্রচুর দূরে আর কি আপনার এটা ছিল, মানে প্রচুর পাইপ ব্যবহার করতে ছিল। আর অন্যান্য ফসল যেমন ওল, কচু, যেটা সব থেকে ভালো হয় আপনাদের এলাকায়, কচু, এবং কচুটাই সব থেকে বেশি হয়, খুব ভালো হয়। তো কচুতে কি সার ব্যবহার করেন? কচুতে রাসায়নিক সার বলতে ওই তো 10-26 আর আপনার ওই ইউরিয়া।
যেটা নাইট্রোজেন বলছে। এটা কখন কখন ব্যবহার করেন? ধরুন এখন আমি মানে কিছুটা জমিতে যেটা একদম আগাম মানে আপনার শ্রাবণ বা ভাদ্র মাসে যেটা উঠবে, এটাই ধরুন আপনার 10-26 দিয়ে আপনার মাটি গোড়াতে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর জোর দেওয়াটা কমপ্লিট, এখন খালি অনলি আপনার এটা দেওয়া হয়নি, মানে ইউরিয়া যেটা বলে, নাইট্রোজেন যেটা বলছে, এটা এখন দিইনি। তলা জোর যেটা 10-26 সেটা আপনার দেওয়া হয়েছে, এবং জৈব সার দিয়ে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে লাগানো হয়েছিল কচুটা, ঠিক আছে। ধরুন আপনার লাগানো ধরুন এই 2 মাস চলছে আর কি রানিং। গাছ আপনার প্রায় ধরুন 1.5 ফুট করে হাইটই হয়ে গেছে এখন 1.5 ফুট হাইট হয়ে গিয়েছে। ধরুন গত পরশু দিনকে আপনার মাটি লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে ধরুন আপনার জল এই যে এখন সেচ সেচ এখন দিতে হবে, তার কারণে এখন ধরুন বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা আছে। এবারে ধরুন ওটাই আপনার সপ্তাহে 2বার জল মানে সেচ দিতে হবে। আর মানে আকাশে যথেষ্ট পরিমাণ যখন বৃষ্টি হবে তখন আপনার ওই ইউরিয়া যেটা বলে সেটা তখন দেওয়া হবে। এখন তো দেওয়া যাবে না ইউরিয়া, এখন আর দেওয়া যাবে না। এখন দেওয়া যাবে না। আবার সেচ দেবেন বা যখন না, বৃষ্টি হবে? আপনার যখন কখন দেবেন? প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হবে তখনই আপনার ইউরিয়াটা দেওয়া হবে, ইউরিয়াটা তখন দেবেন? তখনই দেবো। আচ্ছা। আর এমনিতে তলা জোর 10-20 যা দেওয়া হয়ে গেছে কচুটাতে, বা ওলটাও তো ওই একই সিস্টেম, মানে ওল আর কচু প্রায় একই সিস্টেম। একই সিস্টেম। ওলটা কোন জাতের লাগিয়েছেন? ওলটা আপনার এই হাইব্রিড বলছে আর কি, মানে এগুলা বলতে। এর আগে কি লাগিয়েছিলেন ওল? না, এর আগে আমি লাগিয়েছিলাম আপনার এই বিচনটা আমি আপনার এই বহরমপুরের মার্কেট থেকে আবার নিয়ে গিয়েছিলাম ওই 5 কিলো মতো। হ্যাঁ, তো লাগিয়েছিলাম, ততটা ডেভেলপ আমি মানে হয়নি আর কি। মানে এই চাষের পদ্ধতিটা আর কি ঠিক আমার জানা ছিল না, তবে শুনে আর কি, মানে ওই যার কাছে বিচন নিয়েছিলাম উনিই বলেছিলেন যেরকমভাবে, হয়তো আমার ঠিকঠাক হয়নি। তো এবারে মনে হচ্ছে যেন ওটা আমার সাইজের হবে। সাইজের হবে? হবে। গাছ কেমন হয়েছে এখন? গাছ খুব মানে উন্নত মানের গাছ হয়েছে। এই ওল চাষে কি জৈব সার ব্যবহার করেন? ওল চাষে জৈব সারটা তো মানে দিলে খুবই ভালো হয়। জৈব সারটাই ভালো ভালো রাসায়নিক সারের থেকে? রাসায়নিক সার থেকে জৈব সারে ওলটা বিশেষ করে খুবই ভালো। আর এছাড়া আর কি কি? ভেন্ডি আছে আপনার। ভেন্ডিতেও কি রাসায়নিক সার ব্যবহার করেন? হ্যাঁ, ভেন্ডিতেও রাসায়নিক সার ব্যবহার করতে হয়, কিন্তু কথা হলো তো পরিমাণে অল্প। এটা ধরুন আপনার অনেক সময়তে কী করি, আপনার ওই 10-26 পটাশ বা ওই সালফেট, ইউরিয়া, এই সব কটাকে পাইল করে অনেক সময়তে দেওয়া হয়। আচ্ছা। আর এই কটাকে তো অনেক সময়তে মানে একদম এক জায়গাতে মিক্স করে যদি দিই আর কি, তাহলে হয়তো কোনটার গুণ হলো কোনটার হলো না হয়তো বুঝতে না পারলেও তো জিনিসটা ভালো হয়। আচ্ছা, মানে যেটা মিক্সচার বলছে, গুণটা ভালো হয়। ভালো হয়। অনেক সময় তো আমরা 10-20 নিজেরা ধরুন ওই সুপার ফসফেট দিয়ে, পটাশ দিয়ে, হ্যাঁ, সালফেট দিয়ে, অনেক সময়তে হয়তো 10-26টা নিই না, সুপার ফসফেটকে নিয়ে, পটাশ নিয়ে আর আপনার সালফেট নিয়ে নিজেরাই 10-26 তৈরি করে নিই, আনুমানিক আর কি। জৈব সার ব্যবহার করলেও রাসায়নিক সারের একটা ব্যবহার, হালকা একটা ব্যবহার দরকার করতে হয়, এবং ধরুন কীটনাশকও ব্যবহার করতে হয়। কারণ এখন কীটনাশক কি ব্যবহার করেন? জৈব কীটনাশক ব্যবহার করেন না রাসায়নিক কীটনাশক? রাসায়নিক করি, তার কারণ হলো ধরুন আপনার ওই যখন একমাত্র যখন ওই আপনার ওই এটা কি হয়, যখন ওই শসা বা ভেন্ডি এইগুলো যখন আপনার বিচন দেওয়া হয় তখনই আপনার ওই যেটা আপনার দানা বলছে, দানা বীজ, যেটা দানা বীজ, হ্যাঁ, ওইটা একটু ব্যবহার করি। আর তাছাড়া তো আমার স্প্রেতে এই লিকুইড। দানা বীজটা কখন ব্যবহার করেন? ওই বিচনটা যদি চাষের সময়? চাষের সময় নয়, বিচনটা দেওয়ার সময় খুবই কেটে দিতে হয় তো, তখনই দেওয়া হয়। কারণ এখন ধরুন আপনার চাষের ক্ষেত্রে সব কিছুতেই পোকার আক্রমণটা খুব বেশি। এবছর তো লেদা পোকা এখন মানে মাঠ থেকে উঠলোই না, মানে আলু থেকেই যাচ্ছে। তার কারণ ওয়েদারটা ঠান্ডা হচ্ছে না, আর ঠান্ডা থাকলে পরে আপনার লেদা পোকা যাবে না। আলু কেমন হলো আপনাদের এলাকায়? তো আমরা আলু চাষ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয়, কিন্তু আমাদের গ্রামটা আলু চাষ কমই হয়। মানে চাষিরা এমন কিছুভাবে আলু চাষ করে না, ওই কিছুটা হয়তো ধরুন আপনার ঘরে যেটা লাগে সেটা, তার কিছু উদ্ভিদ, কিন্তু আমাদের পাশের গ্রামে একজন 8 বিঘে, 10 বিঘে, 6 বিঘে, 4 বিঘে যে যা পারে আলু লাগায়। কেমন দাম পেলেন কেমন সব? এবছর তো আলুর দামই নেই। দাম নেই? কত করে বিক্রি করলেন? এর যদি আপনার 260 টাকা, 300 টাকা হাইস্ট। বাবা,
তো খুব এমনি কম তো। ব্যাপারীরা মানে মানে ফোরে যেটা বলছে ওরা নেয় নিয়ে দামে, কোনো হয়তো ভিন গ্রামের কোনো লোক হয়তো 10 বস্তা খাওয়ার জন্য আনলো, তো সে 300 কিনেছে, কিন্তু এমনি ফোরেরা আপনার 200 টাকার উপরে কিনে আচ্ছা, 200 টাকার উপর। জ্যোতি, আচ্ছা, মানে যেটা আর কি চালু জ্যোতি। আর যেটা আপনার হাইব্রিড আলুটা তো আপনার 100, 150, 160 টাকা, 150 টাকা, 130 টাকা। এই হাইব্রিড আলুটা বেশি দিন রাখা যায় না মনে হয়, নাকি? না ওটা হাইব্রিড আলুটা রাখা যায় না বলতে আপনার ঘরে বেশি দিন থাকতে। আর সব থেকে আরও এখন তো ধরুন মানে বিজ্ঞানের যুগ, উন্নত মানের যুগ, আলুকে মানে এমন ভিটামিন স্প্রে করছে, প্রচুর পরিমাণে মোটা হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাতে তো পচনটা বেশি হবে। তার জন্যই পচন বেশি বেশি হয়। হয়। আর আপনার যারা ধরুন এই হাইব্রিড সুপার সিড, যারা ধরুন এই ভিটামিনটা প্রয়োগ করে না, তাদের আলুটা আবার কিছুদিন থাকবে। আচ্ছা, এই যে ভিটামিন ব্যবহার, ভিটামিনের যে ব্যবহার, বিভিন্ন ফসলে যে ভিটামিনের ব্যবহার, মানে সেই ফসলটাকে বা সেই সবজিটাকে খুব ভালো সুন্দর করে তোলার জন্য এই ভিটামিনটা তো ব্যবহার করা হয়। তো এই যে ভিটামিনটা আমরা খাচ্ছি এই ফসলের সঙ্গে বা কোনো সবজির সঙ্গে যে আমরা খাচ্ছি, এটা কি এই মানুষের কোনো ক্ষতি সম্ভাবনা রয়েছে? ইফেক্ট তো স্যার হবেই, তা না হওয়া হয়, সাইড এফেক্ট আছেই সাইড একটা। এফেক্ট তো হবেই। তা হয়তো আমরা ডাক্তার নই, কিন্তু কথা হলো তো একটা আনুমানিক হিসাব যে একটা একটা ফসলকে রাসায়নিক যখন তো। এত, হ্যাঁ রাসায়নিক, এত এটা তো যেটা জোর করে এটাকে বড় করা বড় হচ্ছে, করা হচ্ছে, এবং যেটা আপনার 7 দিন উঠবে সেটা আমার 3 দিনের মাথায় উঠে যাচ্ছে। আমার 4 দিন অ্যাডভান্স থাকছে। তো এর একটা তো ইফেক্ট আশা করা যায় পড়বে। তো এইগুলো থেকে যতটা বিরত থাকা যায় ততই ভালো, তাই না? তো যাই হোক, আপনার এই চাষবাস নিয়ে আমরা অনেক কথা শুনলাম। এই চাষবাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে নয় নিরালা, নিরেখে রে আছে জ্যোতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। 3 সময় 3 যোগে ধরে যে জানে সে মহারথী। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। থাকতে বাতি উজ্জ্বলাময়,
দেখতে যার বাসনা হৃদয়ে থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয় লালন কয় কখন কোন সময় অন্ধকার হবে বসতি এ বড় আজব কুদরতি। 18 মুকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছে হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রান্তিক কৃষক ভাইকে। আসুন পরিচয় করি। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, কি করেন আপনি? আমি ছাগল কিছু পালন করি আর তার সঙ্গে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি। মোটামুটি কতগুলো আছে ছাগল? আমার ছাগল 8টা আছে এই মুহূর্তে। আমি এক বছর থেকে পালন করছি, আগে আমি করতাম না। তো হঠাৎ করে কি মনে হলো যে ছাগল? হঠাৎ করে মনে হলো যে অর্থের একটু হয়তো লাঘব হবে ছাগলটা বুঝলে, এবং দেখলাম যে খাসি ছাগলের মাংসের প্রচুর দাম বাজারে। আর কিছুদিন আগে আমি একটা ওই ভেটেনারি ট্রেনিং নিয়েছিলাম হরিহরপাড়ায়, আমাদের বিএলডিও সাহেব নিয়েছিলেন। তো সেখানে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রচুর দাম মাংসের এই, হ্যাঁ, এবং সেখান থেকে আমাকে খুব ভালোবাসতো, আমাকে উৎসাহ জুগিয়েছিল। আমি দেখলাম যে আমার জায়গা একটু পাশে পড়ে আছে, একটা ঘিরেও কয়েকটা ছাগল, 2টো ধাড়ি ছাগল আছে, আর একটা খাসি বা আরও মেয়ে ছাগল আছে, ওটা টোটাল 8টা হয়েছে। আমি বড় করার চেষ্টা করছি আস্তে আস্তে, মানে যাতে আরো বড় হয়। আমি আলাদাভাবে কিনে বড় করছি না, ওদের থেকেই মোটামুটি। হ্যাঁ, খাসি কি বিক্রি করেছেন এখনো অবধি? খাসি বিক্রি বলতে 2টো করেছিলাম, একটা কুরবানি দিয়েছি। কততে বিক্রি করেছেন? হ্যাঁ, 2টো আমি করেছিলাম 14,000 টাকায়। 14,000 টাকায়? হ্যাঁ, 2টো বিক্রি করেছেন? হ্যাঁ, 2টো করেছিলাম। 1 মাস আগে বিক্রি করলাম আমি। মানে 2টো ছাগল বিক্রি করেছেন 14,000 টাকায়? মানে একটা মানে খাসি বিক্রি করেছেন 7,000 টাকা? হ্যাঁ, পার খাসি 7,000 টাকা। 7,000 টাকা তো 7,000 টাকা তো কম নয়। কতদিনের ছাগল ওই খাসিগুলো ছিল? ওই তো মোটামুটি 11 মাস হবে হয়তো। 11 মাস? তাহলে 11 মাসের মধ্যে আপনি মোটামুটি একসঙ্গে কি তো বাচ্চা? একসঙ্গেকার বাচ্চা মানে 2টো বিক্রি করে দিয়েছে। আরো 3টে বাচ্চা আছে, ওগুলো আছে। হ্যাঁ, ওগুলো মোটামুটি ওই 4,000 টাকা করে দাম হবে এই মুহূর্তে। বিক্রি করিনি, একটু বড় করে করবো। 1 বছর হবে তখন হয়তো মাংসটাও ভালো হবে, দামটাও ভালো পাবো। তো এর থেকে তো বাড়ানোর চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, বাড়ানোর চেষ্টা করব, এবং আরও বাড়ানোর তো অবশ্যই চেষ্টা করবো। এবং ছাগলে বেশ লাভ আছে, আমি বুঝতে পারছি। তো মোটামুটি বছরে এই ছাগলগুলো মানে বাচ্চা দেয় কতবার? বছরে 2বার দেয়। 2বার দেয় না? হ্যাঁ, এখন যদি দেয় আবার 6 মাস পরে একবার দিবে, মানে 5 মাসে 150 দিন, তার মাঝে 1 মাস গ্যাপিং থাকে গাভিন হতে, তারপরে 2বারই হয়ে যায়। তারপরে হ্যাঁ, মোটামুটি টোটালে 3টে হচ্ছে না, 2বারই হয়। 2বারই হয়? হ্যাঁ। তো একবারে কটা করে হয়? প্রথম যদি ছাগল প্রথম বিয়ান যদি হয় 1টা 2টো হয়, আর যদি সেকেন্ড বা থার্ড পর্যায়ে চলে যায় 3টে 4টে। 3-4টেও একসাথে? এর আগে আমার অনেক পূর্বে একটা ধাড়ি ছিল, একটা ছাগল পুষতাম আমি, 5টা পর্যন্ত বাচ্চা হয়েছিল। মানে তখন থেকে কি মানে উৎসাহটা পেয়েছেন যে সত্যি? আর এখন তো ছাগলের মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা, যে কালো ছাগল, এটা তো মোটামুটি ভালোই দাম, খুব ভালো দাম এটা। হ্যাঁ, খুব ভালো দাম। তো ছাগলকে খাওয়ান কি? ছাগলকে খাওয়া বলতে আমার ওই বাড়ির কাছাকাছি একটা জমি আছে,
ওখানে ঘোড়া জব কিছুটা বুনি। ঘোড়া জব মোটামুটি আপনার ঘাস চাষ করে, হ্যাঁ জব সবুজ ঘাস। সবুজ ঘাস, ওটা আমি বলে দিচ্ছি পৌষ মাঘ ফাল্গুন 3 মাস খাবে। ওটা থাকতে থাকতে আমি গহমা বুনে দিই। হ্যাঁ, ওটা মোটামুটি 3-4 মাস খাই। খাওয়ার পরে আবার ওই মাঝে একটা মাস গ্যাপিং থাকে, মানে যখন জব ফুরায় তখন ওই গহমাটা বড় হতে হতে 1 মাস গ্যাপিং থাকে। ওদিকে আশ্বিন মাস থেকে কার্তিক মাস 1 মাস গ্যাপিং থাকে। ওইটা এমনিতে ওই খোল ময়দা এগুলো দিয়ে খড় খাওয়াই। মানে যখন ওই সবুজ ঘাসটা পাওয়া যায় না সেই সময় মানে খড়। তাছাড়া আমাদের মতন লোক ছাগল মানে চড়ানো বা ঘাস কাটা তো ছেড়ে তো পোষেন না, এটা তো সবসময় কি বাড়িতে থাকে না? হ্যাঁ, বাড়িতেই থাকে। তো এতে ছাগলের কোনো অসুবিধা হয় না যে সারাক্ষণ বাড়িতে রয়েছে? যে ছাগলের অসুবিধা কিছু বুঝতে পারি না, অভ্যাস হয়ে গেছে। আর ছাগলের অসুখটা একটু কম তুলনামূলকভাবে, আমি অন্যান্য প্রাণীর তুলনায় দেখেছি একটু কম। মাঝে মধ্যে ঠান্ডা লাগে, সেখানে হয়তো আমি নিজে একটু প্র্যাকটিস করি বহুদিন থেকে, স্টুডেন্ট লাইফ থেকে আমি করি। তো ওখানে ওষুধ দিয়ে দিলাম, ভ্যাকসিনও মাঝে মাঝে করি। আপনি তো একটা ট্রেনিংও নিয়েছেন? হ্যাঁ, ভেটেরিনারি ট্রেনিং আছে। আর আপনার ওই এতে ছাগলের রোগ বলতে অন্য কিছু না, ঠান্ডাটা লাগে। আর ওই 6 মাস অন্তর কৃমির ওষুধ খাইয়ে দিই, লিভার টনিক খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই। এটা কি মানে আগে থেকেই একটা মানে নেন, সতর্কতা অবলম্বন করি যাতে না হয়? হ্যাঁ, এবং আমি প্রাণীরও অনেক টুকিটাকি অনেকে চিকিৎসা করে দিই আমার কাছে আসলে। আমি প্রাণীর মেডিসিনও কম বেশি রাখি, ট্রেনিংটা আছে না, আমার কাছে আসে অনেকেই। কি বুঝছেন ছাগল মানে বুঝে খুব ভালো লাভ আছে মানুষের, এগুলো অবশ্যই পোষার দরকার। কারণ সাইড একটা ভালো পয়সাও চলে আসতে পারে কেউ যদি। হ্যাঁ, পয়সা তো আসবেই। বাড়িতে ধরুন একটা ভালো অনুষ্ঠান বড়, সঙ্গে সঙ্গে একটা ছাগলের মাংস করে সেখান থেকে মানুষকে সেবা যত্ন করা যায়। আবার অনেকের সময় দেখা যাচ্ছে আমার একটা ছেলে বাইরে পড়ে, একটাই ছেলে, আমার অর্থের অভাব হয়ে গেল, মাসে বেতন দিতে পারলাম না, একটা ছাগল বেঁচে দিলাম। হ্যাঁ, আমি এগুলো দিক দিয়ে অসময়ের একটা কাণ্ডারি বলা যায় ছাগল পোষাটা। বেশ, আপনার ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।